আমাদের যেহেতু প্রিলিমিনারির সার্কুলার হয়ে গেছে, সেহেতু আমরা আমাদের প্রথম টার্গেট থাকবে যে প্রিলিমিনারি ক্লাসগুলো সুন্দরভাবে শেষ করে ফেলা। হ্যাঁ। তো আমরা আজকে আবার প্রিলিমিনারি ক্লাসে ফিরে আসলাম। আমাদের লেকচার নাম্বার যে 10, এই 10 নম্বর লেকচারে যেটা আছে সেটা হলো যে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এবং এই আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে প্রায় প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতির পার্ট 1 আমরা পড়বো। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি পার্ট 1। এবং আমরা যখন রিটেনের সিলেবাস অ্যানালাইসিস করেছিলাম, তখন কিন্তু আমরা একটা অধ্যায় পেয়েছিলাম, যে অধ্যায়ের নাম ছিল গ্লোবাল এনভায়রনমেন্ট। এই গ্লোবাল এনভায়রনমেন্ট এই অধ্যায়ের সাথে কিন্তু আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি এই অধ্যায়টা কিন্তু মিল রয়েছে। তো আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমাদেরকে যে ইস্যুটা নিয়ে কথা বলতে হবে, সেই ইস্যুটার নাম কি? সেই ইস্যুটার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নটা কি সেটা জানবো আমরা। এরপর বৈশ্বিক উষ্ণায়ন রিলেটেড এবং পরিবেশ রিলেটেড প্রাথমিক কিছু ইনফরমেশন আমরা রাইট ডাউন করব। শুরুতে আমরা জেনে নেই আসলে গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝায়। খেয়াল করো, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বলতে বোঝায় মানুষের কর্মকাণ্ডের ফলে, বিশেষ করে বিশ্বের শিল্পোন্নত রাষ্ট্রগুলো তাদের শিল্পক্ষেত্রে যে কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে, এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা পর্যাপ্ত পরিমাণে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে চলেছে। গ্রিন হাউস গ্যাস কি করে? পৃথিবীতে তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে। তাহলে আমরা এই পৃথিবীতে যত বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করব, তত বেশি আমাদের কি হবে? সেই গ্যাস সমূহ পৃথিবীতে তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করবে। তাহলে আলটিমেটলি পৃথিবীর তাপমাত্রা কি হবে? বাড়তে থাকবে। তাহলে এই কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। অপর আরেকটি কারণ সেটা হলো যে সূর্য। এই যে সূর্য, এই সূর্য থেকে পৃথিবীতে কি আসে? তাপ আসে। যখন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, তখন এই তাপটা খুব শক্তি নিয়ে আসে, মানে এই তাপের শক্তি থেকে অনেক বেশি, যে কারণে এর তরঙ্গ দৈর্ঘ্য থাকে কম। এই তাপটা সূর্য থেকে আগত এই তাপ যখন পৃথিবী পৃষ্ঠকে তার শক্তিতে উত্তপ্ত করলো, তখন এই তাপের শক্তি কিন্তু কমে গেল। এবং রাতের বেলা যখন এই তাপটা বিকৃত হয়ে ফিরে যাবে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে? তখন তার তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হয়ে যাচ্ছে। এই দীর্ঘ হওয়ার কারণে এই তাপটা পৃথিবী পৃষ্ঠ ত্যাগ করে যেতে পারছে না, পৃথিবীতে আটকে পড়ে যাচ্ছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে এবং পৃথিবী থেকে সূর্য থেকে যে তাপটা পৃথিবীতে আসছে, সেই তাপটা পৃথিবী পৃষ্ঠ ত্যাগ করে যেতে পারছে না, যার ফলে পৃথিবীর তাপমাত্রা গ্রাজুয়ালি বাড়ছে। এই যে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে, এই তাপমাত্রা বাড়াকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন। এই তাপমাত্রা বাড়ার ফলে কি হচ্ছে? বিশ্বের যে মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলের বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, যেই পানি যাচ্ছে সমুদ্রে, যার ফলে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা ক্রমান্বয়ে বাড়ছে। এবং সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বাড়ার ফলে নিম্নভূমি নিমজ্জিত হচ্ছে। এই নিম্নভূমি নিমজ্জিত হওয়ার কারণে যে রাষ্ট্রগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে খুব উঁচুতে অবস্থিত না, সেই রাষ্ট্রগুলো সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার মতো আশঙ্কা সৃষ্টি হয়েছে। ঠিক তেমনই একটি রাষ্ট্র আমরা বলতে পারি, যে রাষ্ট্রটার নাম কি? যে রাষ্ট্রটার নাম হচ্ছে মালদ্বীপ। যে রাষ্ট্রের নাম কি? যে রাষ্ট্রের নাম হচ্ছে মালদ্বীপ। এবং এই মালদ্বীপ রাষ্ট্রটি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 1 মিটার উঁচুতে অবস্থিত, যে কারণে মালদ্বীপ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার মতো যথেষ্ট আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর সেই আশঙ্কা থেকেই মালদ্বীপ 2009 সালে তাদের মন্ত্রিসভার একটি বৈঠক কোথায় করেছিল? পানির নিচে করেছিল। আর এ কারণে পরীক্ষাতে প্রশ্ন আসে, নিম্নের কোন দেশ জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরার জন্য তাদের মন্ত্রিসভার বৈঠক পানির নিচে করেছিল? যার উত্তর কি? যার উত্তর হচ্ছে মালদ্বীপ। তাহলে আমরা গ্লোবাল ওয়ার্মিং কি সেটা জানলাম, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি ঘটছে সেটা আমরা জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ রিলেটেড প্রাথমিক যে তথ্যগুলো রয়েছে
এই তথ্যগুলো কি করা, এই তথ্যগুলো রাইট ডাউন করে নেওয়া। তাহলে আমরা লিখতে শুরু করবো। সবাই মনে হয় ভূমিকম্প আতঙ্কে আছে মনে হয়, না? কি বলো? সবাই মনে হয় ভূমিকম্প আতঙ্কে আছে, ভাই এই স্যার। কারণে মনে হয় তারা ক্লাসে নাই আজকে। তাহলে আমরা লিখবো বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ। বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ নাম কি? চীন। বিশ্বে কার্বন নিঃসরণে দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এরপরে বিশ্বে কার্বন নিঃসরণে তৃতীয় শীর্ষ দেশ ভারত। মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোন দেশ বলতে পারবে? মাথাপিছু কার্বন নিঃসরণে শীর্ষ দেশের নাম কি? কাতার। তারপর লিখবে বিশ্বের প্রথম কার্বন শূন্য দেশ। বিশ্বের প্রথম কার্বন শূন্য দেশ ভুটান। কার্বন শূন্য বলতে বা কার্বন নিরপেক্ষ বলতে কি বোঝানো হচ্ছে? ভুটান যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, যে পরিমাণ কার্বন নিঃসরণ করে তার সমান সমান, যে কারণে ভুটানকে বলা হচ্ছে বিশ্বের প্রথম কার্বন শূন্য দেশ বা কার্বন নিরপেক্ষ দেশ। এরপরে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কি নাম বলতে পারবে? আদাবি। ভারতের তামিলনাড়ু প্রদেশে এক দম্পতি, তাদের সন্তানের নাম আদাবি। আদাবি জন্ম নেওয়ার পর স্থানীয় কৃষকদের সাথে, স্থানীয় কৃষকদের সহযোগিতা নিয়ে প্রায় 6,000 গাছ রোপণ করেছে, যাতে করে এই আদাবি যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, যে পরিমাণ কার্বন নিঃসরণ করে এবং আহ, সেই কার্বন নিঃসরণ এবং অক্সিজেন উৎপাদন যাতে সমান সমান হয়ে যায়। অর্থাৎ যে কার্বন নিঃসরণ করবে সে কার্বনটা যাতে বৃক্ষ নিয়ে নিতে পারে, যে কারণে আদাবিকে বলা হয় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। এরপর বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ? ফিনল্যান্ড, নট অস্ট্রেলিয়া। বিশ্বে প্রথম কার্বন কর চালু করে যে দেশ, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড। বলতে পারবে কত সালে ফিনল্যান্ড কার্বন কর চালু করে? কেউ পারবে না? স্যার 1990 সালে। ভেরি গুড। 1990 সালে বিশ্বে প্রথম কার্বন কর চালু করে যে দেশ, সেই দেশের নাম কি? ফিনল্যান্ড। বিশ্বে প্রথম কার্বন শুল্ক আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন কত সালে? 2023। লক্ষ্য রাখবে। এরপর বিশ্বে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায় বলতে পারবে?
রাশিয়াতে। বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে দেশে, সেই দেশের নাম হচ্ছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে যে দেশে, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে রাশিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোথায়? ভুটানে। কোন দেশ? ভুটানে। এরপর বিশ্বের সবচেয়ে বড় বনভূমি কি নাম বলতে পারবে? বিশ্বের সবচেয়ে বড় বনভূমির নাম কি বলতে পারবে তোমরা কেউ? তার তৈগা। ভেরি গুড। বিশ্বের সবচেয়ে বড় বনভূমি অনেকেই মনে করে অ্যামাজন। নো, অ্যামাজনের বেশ কয়েকগুণ বড় হচ্ছে তৈগা, যার বেশিরভাগ কোথায় অবস্থিত বলতে পারবে? রাশিয়াতে। যার বেশিরভাগ কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। আমি মুছে দিচ্ছি। যার বেশিরভাগ কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। যার বেশিরভাগ, তোমরা লিখে নিবে, যার বেশিরভাগ কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। তাহলে কি বললাম? বিশ্বের সবচেয়ে বড় বনভূমি যার নাম কি? যার নাম হচ্ছে তৈগা, এবং যার বেশিরভাগ কোথায় অবস্থিত? যার বেশিরভাগ রাশিয়াতে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় বনভূমি আবার বলি, নাম কি? তৈগা। যার বেশিরভাগ কোথায় অবস্থিত? যার বেশিরভাগ রাশিয়াতে অবস্থিত। ওকে, তাহলে ওটা আর লিখলাম না, যার বেশিরভাগ রাশিয়াতে অবস্থিত, এটা আর লিখলাম না। এরপর বিশ্বের সবচেয়ে বড়, হ্যাঁ বলো, কি যেন বলতে চাচ্ছিলা? স্যার লিখছি আর কি। বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট, এই বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্টের নাম কি? কথা বলো। আমাজন। তার আমাজন। যার 60% কোথায় অবস্থিত বলতে পারবে? ব্রাজিলে অবস্থিত। খেয়াল করবে, এই যে আমাজন যে বনভূমি, অর্থাৎ নদীর মধ্যে বন, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি, যেটা সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা, সেটাই হচ্ছে রেইন ফরেস্ট। মানে যেখানে, অর্থাৎ নদীর মধ্যে বন এবং যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে বা বৃষ্টিপ্রবণ অঞ্চল বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে, সেটাকে কি বলা হয়? রেইন ফরেস্ট বলা হয়। এই রেইন ফরেস্টের, এই আমাজনের 60% পড়ছে কোথায়? ব্রাজিলে পড়ছে। পাশাপাশি এই যে আমাজন, এই আমাজনকে বলা হয় কি? পৃথিবীর ফুসফুস বলা হয়। খেয়াল করো, আমাজনকে কি বলা হচ্ছে? আমাজনকে বলা হচ্ছে পৃথিবীর ফুসফুস বলা হচ্ছে। কারণ কি? কারণ এই আমাজন পৃথিবীর টোটাল অক্সিজেনের প্রায় 25% অক্সিজেন কি করে থাকে? সরবরাহ করে থাকে। যে কারণে আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস বলা হয়। তাহলে একটু বলো তো, বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটাকে? আমাজনকে যদি পৃথিবীর ফুসফুস বলা হয়, তার তাহলে সুন্দরবন। বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটাকে বলো? তার সুন্দরবন। ভেরি গুড। তাহলে আমরা লিখবো, আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস। এবং সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। এরপর বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক ম্যানগ্রোভ বন রয়েছে
বলো কোন দেশে? স্যার বিশ্বের ইন্দোনেশিয়াতে। সবচেয়ে বেশি সংখ্যক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে বলো? স্যার ইন্দোনেশিয়া। ভেরি গুড। কতটি বন রয়েছে? 123টি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কি নাম? পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যার নাম কি? যার নাম হচ্ছে সুন্দরবন। ওকে। এরপর এরপর আমরা লিখবো যেটা, সেটা হলো যে জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরার জন্য মালদ্বীপ 2009 সালে তাদের মন্ত্রিসভার বৈঠক পানির নিচে করেছেন। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরার জন্য মালদ্বীপ 2009 সালে তাদের মন্ত্রিসভার বৈঠক কোথায় করেছিল? পানির নিচে করেছিল। সবার কি লেখা শেষ? জি স্যার। ওকে। এখন খেয়াল করবে, তোমরা দেখো তো এই মেয়েটার নাম শুনছো কিনা তোমরা? গ্রেটা থুনবার্গ। জি গ্রেটা স্যার শুনেছি। থুনবার্গ, খেয়াল করবে এই গ্রেটা থুনবার্গকে। এই গ্রেটা থুনবার্গ হচ্ছে সুইডেনের এক কিশোরী। গ্রেটা থুনবার্গ হচ্ছে সুইডেনের এক কিশোরী এবং তিনি পরিবেশ কর্মী। গ্রেটা থুনবার্গ বলেন যে আজকে আমরা কিশোর কিশোরী যারা আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো পরিবেশকে আগামী প্রজন্মের জন্য হুমকি করে তুলছে। প্রতি বছর আন্তর্জাতিক যে সকল পরিবেশ এবং জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনগুলোতে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রবীণ রাজনীতিবিদরা, সরকার প্রধানেরা এসে আগামী প্রজন্মের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনবে। তারা কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনছে না, বরং তারা কার্বন নিঃসরণের মাত্রা দিনের পর দিন বাড়াচ্ছে। তাই আগামী পৃথিবীকে যেহেতু আমরা নেতৃত্ব দিব, তো আমাদেরকে দায়িত্ব নিতে হবে পৃথিবীকে সুস্থ করে তোলার, টেকসই পরিবেশ উন্নয়ন করার, পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার। এ লক্ষ্যে আমরা কি করব? সপ্তাহে একটা দিন সপ্তাহে একটা দিন আমরা কি করব না? আমরা পড়াশোনা করব না, আমরা স্কুলে যাব না। এই দিনটা আমরা কি করব? বৃক্ষরোপণ করব, পরিবেশ সংক্রান্ত নানা ধরনের কর্মসূচি পালন করব এবং পরিবেশ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করে তোলার দায়িত্ব পালন। এবং সে লক্ষ্যে 2018 সাল থেকে এই গ্রেটা থুনবার্গ 2018 সাল থেকে কি করছে? একটা আন্দোলন করে এসছে, পরিবেশ আন্দোলন। যে পরিবেশ আন্দোলনের নাম হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার। বিসিএস এর প্রশ্ন যে গ্রেটা থুনবার্গ কর্তৃক পরিচালিত পরিবেশ আন্দোলনের নাম কি? এই পরিবেশ আন্দোলনের নাম হচ্ছে ট্রিপল এফ বা ফ্রাইডেজ ফর ফিউচার। সবাই ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা লিখবো গ্রেটা থুনবার্গ
সুইডিশ কিশোরী ও পরিবেশ কর্মী। তিনি 2018 সাল থেকে ফ্রাইডেস ফর ফিউচার নামে পরিবেশ আন্দোলন করে যাচ্ছে। লেখা শেষ? শেষ স্যার। এই হামজা, আমার একটু পানি দাও তো আব্বা। আমরা দেখতে পাই বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে কিসের থেকে? পরিবেশবাদী সংস্থা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এই যে পরিবেশবাদী সংস্থা, এই পরিবেশবাদী সংস্থার মধ্যে অন্যতম সংস্থার নাম হচ্ছে গ্রিন পিস। অন্যতম সংস্থার নাম কি? আইপিসিসি। অন্যতম নাম কি? অন্যতম নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াচ। অন্যতম সংস্থার নাম কি? অন্যতম সংস্থার নাম হচ্ছে সিভিএফ, IUCN, WWF, UNEP, WMO, তারপর আছে ধরে নাও UNFCCC। এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। সো এই সংস্থাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে না, আমি যতটুকু লিখিয়ে দিব ততটুকু লিখলেই হবে। যেমন তোমরা নিশ্চয়ই প্রশ্ন এভাবে পেয়েছো যে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন, কত সাল থেকে গ্রিন পিস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে থাকে। হ্যাঁ, পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা লিখবো এই সংগঠন গুলো সম্পর্কে: টেকসই পরিবেশ উন্নয়ন, টেকসই পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1971 সাল থেকে কাজ করে যাচ্ছে। নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন পিস। খেয়াল করবে, বাজারে কোন কোন বইতে লেখা পাবে গ্রিন পিস নিউজিল্যান্ডের পরিবেশবাদী সংগঠন, আবার কোন কোন বইতে লেখা পাবে গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন। মূল কথা হচ্ছে
গ্রিন পিস কোন দেশেরই পরিবেশবাদী সংগঠন না। এটি একটি আন্তর্জাতিক অলাভজনক পরিবেশবাদী সংগঠন যা নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে পরিচালিত হয়, যে কারণে এটাকে বলা হয়, কি বলা হয়, বলা হয় নেদারল্যান্ড ভিত্তিক। নেদারল্যান্ড ভিত্তিক কারণ কি? কারণ এই সংগঠনের হেডকোয়ার্টার্স কোথায়? নেদারল্যান্ডে অবস্থিত। যে কারণে এটাকে কি বলা হচ্ছে? নেদারল্যান্ড ভিত্তিক। এটা কোন দেশেরই পরিবেশবাদী সংগঠন না, মাথা রাখবে। এটা কোন দেশেরই পরিবেশবাদী সংগঠন না। এটা হচ্ছে একটি আন্তর্জাতিক অলাভজনক পরিবেশবাদী সংগঠন। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে যদি পরীক্ষার তারপর প্রশ্ন আসে যে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? চারটা অপশনের মধ্যে যদি একটা অপশন নেদারল্যান্ড থাকে আর বাকিগুলো যদি অন্য দেশ থাকে, তাহলে নেদারল্যান্ড দিবে। চারটা অপশনের মধ্যে যদি দুইটা অপশন অন্য দেশ থাকে আর দুইটা অপশনের মধ্যে একটা যদি নেদারল্যান্ড আর একটা যদি নিউজিল্যান্ড থাকে, তখন দিবে নেদারল্যান্ড। আর যদি প্রশ্ন আসে এরকম যে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন, তিনটা ভিন্ন দেশ আছে, একটা নিউজিল্যান্ড আছে, মানে নেদারল্যান্ড নাই, তখন উত্তর দিবে কি? নিউজিল্যান্ড। আর ধরে নেওয়া আছে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, ধরে নেওয়া এভাবে আছে আমেরিকা, বা ধরে নাও কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড কোনটি নয়, তখন তুমি উত্তর দিবে কি? তখন তুমি উত্তর দিবে কোনটি নয়। তাহলে যদি দুইটা থাকে নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, তাহলে উত্তর দিবে নেদারল্যান্ড। যদি শুধুমাত্র নিউজিল্যান্ড থাকে, নেদারল্যান্ড যদি না থাকে, নিউজিল্যান্ড উত্তর দিবে। আর যদি এরকম হয় যে নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা বা অন্য যে কোনো দেশ কোনটি নয়, তখন তুমি উত্তর দিবে কি? তখন তুমি উত্তর দিবে কোনটি নয়। 1974 সাল থেকে। 1974 সাল থেকে কাজ করে যাচ্ছে, ওয়াশিংটন ভিত্তিক। পরিবেশবাদী সংগঠন ওয়ার্ল্ড ওয়াচ, কমা 1991 সাল থেকে কাজ করে যাচ্ছে জার্মান ভিত্তিক পরিবেশবাদী সংস্থা জার্মান ওয়াচ। 1992 সাল থেকে কাজ করে যাচ্ছে ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী সংস্থা, ওয়াশিংটন ভিত্তিক পরিবেশবাদী সংস্থা, যার নাম হচ্ছে GEF বা গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। এবং 1993 সাল থেকে কাজ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পরিবেশবাদী সংস্থা EEA বা ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি। EEA বা ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি।
লেখা শেষ করবে, শেষ হইলে বলবে লেখা শেষ। শেষ স্যার। বাকিরা ক্লাসে থাকে না কেন আমি কি বুঝি না। আহ, একজন ভাই মনের দুঃখে লিখছে, মানসিক অবস্থা একদম ভেঙে যাইতেছে স্যার, ইচ্ছে করতেছে সবকিছু ছেড়ে কোথাও চলে যাই। আমি জিজ্ঞাসা করতাম বাসা কোথায় আপনার। যাই হোক, তার জেলার নাম বললো, বলছি না। বাংলাদেশে পড়াশোনা করাটাই পাপ মনে হচ্ছে। আমি লিখলাম কথা খারাপ না, খারাপ বলেন নাই। বিসিএস এর বিশাল সিলেবাস, 4 মাসের প্রিলি রিটেন, এটা আসলে কিভাবে সম্ভব? আসলে শিক্ষার্থীদের প্রতি কেমন যেন একটা অবিচার করা হচ্ছে না, বলতো? একটা ফ্রেশ স্টুডেন্ট, জি স্যার, যদি সিলেবাসটা একটু কমাই দিত তাহলে স্যার সামঞ্জস্যপূর্ণ হতো মনে হয়। একটা ফ্রেশ স্টুডেন্ট যে প্রথমে বিসিএস দিবে, সে এই বড় সিলেবাসের সাথে নিজের প্রিপারেশনের সমন্বয় কিভাবে করবে? তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি যারা এর আগে দুই একবার রিটেন পরীক্ষা দিয়েছে বা ভাইবা দিয়েছে, তারা কিন্তু চাকরি পাওয়ার দৌড়ে এগিয়ে থাকছে সবসময় জন্য। কারণ এই অল্প সময়ের মধ্যে একজন ফ্রেশার কখনোই ভালো প্রিপারেশন নিয়ে ওই পুরাতন প্রতিযোগী, যারা স্ট্রং প্রতিযোগী, তাদের সাথে কিন্তু কম্পিট করে ওঠাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। তো পাবলিক সার্ভিস কমিশন চাচ্ছে যে 1 বছরের মধ্যে একটা বিসিএস কমপ্লিট করে একটা রেকর্ড সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু এই রেকর্ড সৃষ্টি করতে গিয়ে তো ও যে অনেক শিক্ষার্থীর স্বপ্ন তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, এটাও তো সব, তাই না? যে 47 তো পিছালো না, পোলাপান কত আন্দোলন করলো, পিছালো না, রক্তাক্ত হলো, মার খেলো, কিচ্ছু পিছালো না, এবং তারা পরীক্ষা তারা আজকের থেকে স্টার্ট করবে। যদি এই পরীক্ষাটা যদি পিছাতো 2 মাস, যদি পিছাতো তাহলে আরেকটা প্রবলেম ছিল। 2 মাস যদি পিছাতো, ধরে নাও নভেম্বরে না নিয়ে যদি ডিসেম্বর এবং জানুয়ারি, জানুয়ারি শেষের দিকে যদি নিত, তাহলে সেই ক্ষেত্রে যেটা ঘটতো সেটা তখন যে নির্বাচনের সময় রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ হতো, হয়তো বা পরীক্ষাটা নিয়ে হতো না। যখন হতো না তখন নির্বাচনটা হতো, বিএনপি ক্ষমতায় আসতো, বিএনপি নিজের মতো করে আবার পিএসসি সাজিয়ে নিত, নিয়ে নিজেদের মতো করে তারা নিয়োগ কার্যক্রম করছে। সবকিছুকে মাথায় রেখে কিন্তু এই বর্তমান যে কমিশন রয়েছে তারা কিন্তু পরীক্ষা ডেট পিছায় নেয়। আমি শুরু থেকেই বুঝতেছিলাম যে এই পরীক্ষা ডেট আসলে পিছাবে না, পিএসসি কারোর কথাই শুনবে না। বর্তমান পিএসসি যারা আছে, এই মুবাশ্বের, ইনি কারো কথাই শুনবে না, ইনি ইনার গতিতেই চলবে। সো এখানে কোন শিক্ষার্থীর কি হলো না হলো সেক্ষেত্রে কি করবে না। তো তার প্রিন্সিপাল সে ঠিক আছে, কারণ অল্প সময়ের মধ্যে যদি বিসিএস টা যদি কমপ্লিট করা যায়, তাহলে অনেকেই ছাত্র জীবনের, একজন শিক্ষার্থীর জীবন থেকে যে একটা বিসিএস কেন্দ্র 3-4 বছর সময় যে চলে যায়, সেটা আর যাবে না। অনেক মেধাবী শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার আগে অ্যাটলিস্ট তারা একবার বিসিএস তারা ট্রাই করবে, এবং সেক্ষেত্রে তার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যখন এই মেধাবী শিক্ষার্থী দেশে থেকে যাচ্ছে, তখন সেখানে সে সরকারের উন্নয়নের সাথে তার যে মেধা এবং যোগ্যতা, সেটাকে কাজে লাগিয়ে দেশকে হয়তো বা ভালো কিছু দিতে পারবে। সবকিছুকে মাথায় রেখে তিনি হয়তো বা এই প্ল্যানটা করেছিলেন। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এই যে পরিবেশবাদী সংগঠনগুলোর কথা বললাম, এগুলো থেকে দেখবা যে প্রায় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। হুম। তবে তুমি যদি ব্যক্তিগতভাবে যদি আমার বলে যে আমার অনুভূতি সাম্প্রতিক সময়ে কেমন, আমার অনুভূতি সাম্প্রতিক সময়ে বিশেষ করে এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পকে কেন্দ্র করে সত্যি কথা আমার মনে হচ্ছে এই বাসা বাড়ি ছেড়ে দিয়ে তাঁবু তো আছেই, তাঁবু টানিয়ে ফাঁকা জায়গায় শুয়ে থাকি, ফাঁকা জায়গায় শুয়ে থাকি,
ফ্যামিলিকে নিয়ে, বউ বাচ্চাকে নিয়ে ফাঁকা জায়গায়, কিন্তু আমি একা গেলে তো সেখানে তো আমি থাকতে পারবো না, আমি তো সেখানে চিন্তায় নিরাপত্তা থাকবে না। এরকম যদি 2 4 5 টা 7টা ফ্যামিলি পাইতাম যারা তাঁবু টাঙায় বাইরে থাকবে, বিশেষ করে এই মাসটা বা 1 মাস 2 মাস, তাহলে আমিও থেকে যেতাম সেখানে। ওকে, এরপরে বিশ্ব আবহাওয়া ব্যবস্থা তোমাদের কেমন লাগতেছে? এই যে ভূমিকম্প, বিশ্ব আবহাওয়া ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে 1950 সালে প্রতিষ্ঠিত হয় WMO বা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর জেনেভা। এরপর পরিবেশগত আন্তর্জাতিক কর্মসূচি গ্রহণের লক্ষ্যে 1972 সালে প্রতিষ্ঠিত হয় ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউএনইপি বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায়? নাইরোবি। খেয়াল করবে ইউএনইপি কত সালে প্রতিষ্ঠিত হয়, ইউএনইপির পূর্ণরূপ, এর সদর দপ্তর কোথায়, এখান থেকে অনেকবার কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসেছে। এখন কথা সে কি কথা, কথাটা হচ্ছে যে এই ডব্লিউএমও, ডব্লিউএমও এবং ইউএনইপি এই দুটি সংগঠন চিন্তা করলো, কি চিন্তা করলো? এই দুটি সংগঠন চিন্তা করলো বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ বিজ্ঞানীরা আছেন এবং এই পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, যে যার মতো ব্যক্তিগত পর্যায়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। যদি বিশ্বের পরিবেশ বিজ্ঞানীদেরকে এক জায়গায় করা যায় এবং একটা সংগঠন যদি প্রতিষ্ঠা করা যায়, সেই সংগঠনের ব্যানারে বিশ্বের পরিবেশ বিজ্ঞানীরা ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ নিয়ে গবেষণা পরিচালনা করে, তাহলে তাদের গবেষণা থেকে যে তথ্যপত্র পাওয়া যাবে, এই তথ্যপত্র হবে অত্যন্ত সুসংগঠিত এবং অত্যন্ত শক্তিশালী হবে। এবং এই তথ্যপত্রের উপর ভিত্তি করেই বিশ্ব প্রস্তুতি গ্রহণ করতে পারবে যে আগামী বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং সেটা সেই লক্ষ্যে, টেকসই পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কি ধরনের কার্যক্রম বিশ্ববাসীকে গ্রহণ করা উচিত। তো বিশ্বের পরিবেশ বিজ্ঞানীদের নিয়ে কিভাবে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠা করা যায়, এ লক্ষ্যে ডব্লিউএমও এবং ইউএনইপি প্রচেষ্টা চালাতে থাকবে। সেই প্রচেষ্টা সফলতার মুখ দেখলো কত সালে? 1988 সালে। এই 1988 সালে ডব্লিউএমও এবং ইউএনইপির উদ্যোগে গড়ে উঠলো যে সংগঠনটি, বিশ্বের পরিবেশ বিজ্ঞানীদেরকে নিয়ে আন্তঃ সরকার সংগঠন, যার নাম হচ্ছে আইপিসিসি বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এবং এই সংগঠনটি পরিবেশ নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে গবেষণা পরিচালনা করার জন্য 2007 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। বিসিএস এর প্রশ্ন, ডব্লিউএমও এবং ইউএনইপি কর্তৃক প্রতিষ্ঠিত হওয়া
বা গঠিত হওয়া সংস্থা নিম্নের কোনটি? যার নাম কি? আইপিসিসি বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা এটা লিখবো যেভাবে সেটা লিখি। ডব্লিউএমও এবং ইউএনইপি ইউএনইপি এর উদ্যোগে 1988 সালে প্রতিষ্ঠিত হয় আইপিসিসি বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এর সদর দপ্তর জেনেভাতে। সংস্থাটি শান্তিতে নোবেল পান 2007 সালে। এরপরে বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1992 সাল থেকে কাজ করে যাচ্ছে আইনজীবীদের সংগঠন বেলা বা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। বেলা বা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। আমার লেখা কি শেষ? জি স্যার, শেষ। ওকে, এরপরে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষার লক্ষ্যে 1992
সালে প্রতিষ্ঠিত হয় IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর সদর দপ্তর এই IUCN থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। সুইজারল্যান্ডের গ্লার্ন শহরে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডের গ্লার্ন শহরে। হ্যালো, হ্যালো, আসসালাম। কে? ও আচ্ছা, ওই স্টুডেন্ট না আপনি? হ্যালো, হ্যালো, আপনি তিনতলায় আসেন, তিনতলায়, 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 তিনতলায়। এরপরে প্রকৃতি রক্ষায় বিশ্বব্যাপী তহবিল গড়ে তোলার লক্ষ্যে 1961 সালে প্রতিষ্ঠিত হয় WWF বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লার্ন শহরে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লার্ন শহরে। শেষ লেখা? শেষ স্যার। Okay. তাহলে ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। আগামীকাল থেকে আমরা এর পর থেকে শুরু করবো। ওকে, জি স্যার। সকলে ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।